আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোন যারা উপস্থিত আছেন, যারা আমরা পরে যারা শুনবেন, সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের আলোচ্য বিষয় অর্গানন অ্যাফোরিজম 280 এর আলোকে আমাদের আলোচনাটা চলবে। আমরা সেই আলোচনাটা শুরু করছি। ভূমিকায় কয়েকটি কথা বলে আমি সরাসরি আলোচ্য বিষয়টি উপস্থাপন করব। পরবর্তীতে আপনারা ওই বিষয়ের উপরে যার যার মতামত আলোচনা পেশ করবেন আশা করি। অর্গানন আমাদের প্রধান চিকিৎসা জীবনের প্রধান সংবিধান বলেন, প্রধান নিয়ম নীতির পুস্তক বলেন, অর্থাৎ হোমিওপ্যাথির প্রধান পুস্তক আমরা এটাকেই মনে করব রেফারেন্স হিসাবে। হ্যানিম্যান এই 280 থেকে 285 নাম্বার সূত্র পর্যন্ত মাত্রা এবং তার প্রয়োগ এবং পর্যবেক্ষণ অনেক কিছু আলোচনা করেছে। এত ব্যাপকভাবে সংক্ষিপ্ত এই কয়টি অ্যাফোরিজমের মধ্যে সংক্ষিপ্তভাবে তিনি এত বিষয় উল্লেখ করেছেন, অর্থাৎ পুরা চিকিৎসার সার বস্তুটা এখানে তুলে ধরে। যে চিকিৎসার কোনো ফল হবে না, যে চিকিৎসা করলে তার রেজাল্টটা বোঝা যাবে না, যে চিকিৎসা করলে কিছু অনুমান করা যাবে না, রোগীকে সান্ত্বনাও দেওয়া যাবে না, মাত্রা প্রয়োগ করা যাবে না, পর্যবেক্ষণ ভালো করে করা যাবে না, সেই চিকিৎসা জীবনে আপনি সফল হতে পারবেন না, আমিও পারব। এবং হ্যানিম্যান এই ছোট্ট কয়টি অ্যাফোরিজমের মধ্যে এই মাত্রা বিষয় এবং তার প্রয়োগ এবং সকল বিষয় আলোচনা করেছে। আর যত ঝগড়া, যত হোমিওপ্যাথির সমস্যা এই কয়েকটি সূত্রের আলোকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং চলবে। কারণ হ্যানিম্যান জীবিত অবস্থায় 6ষ্ঠ সংস্করণ প্রকাশের জন্য প্রেসে দিয়ে থাকলেও পাবলিশড হয়নি, যার জন্য সকল তখনকার চিকিৎসকের কাছে 5ম সংস্করণ অর্গাননই তার বাস্তব একটা প্রতিফলন ছিল এবং বিশ্বে ছড়িয়ে পড়েছিল 4র্থ সংস্করণ। খুব ভালো করে জিনিসটাকে না বুঝলে আফরজনগুলো বোঝা যাবে। 4র্থ সংস্করণ বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং 5ম সংস্করণ খুব বিজ্ঞ লোকদের হাতে ছিল, যারা লেখালেখি করেন তারা, যার জন্য ওই পর্যন্তই তাদের জ্ঞানও সীমাবদ্ধ ছিল, তার আলোকে ব্যাখ্যা হয়েছে। এবং এমনকি ক্যান্টের দ্বাদশ পর্যবেক্ষণ যেটা আমরা জানি, মাত্রা প্রয়োগ যেটা জানি, আমরা যেটাকে মূলনীতি মনে করি পর্যবেক্ষণের, রোগী পর্যবেক্ষণের জন্য, সেটা 5ম সংস্করণের আলোকেই। এখানে ক্যান্ট ছোট হয়ে যাননি, ক্যান্টকে ছোট করে ভাবার কোনো অবকাশ নাই। হেরিংলক একইভাবে ওভাবেই আসছে। 5ম সংস্করণ অর্গাননের ভিত্তির ভূমির উপরে দাঁড়িয়ে আছে, আজও তাই চলছে। ক্যান্টের উপলব্ধির মধ্যে 5ম অর্গানন 5ম সংস্করণের উপলব্ধি সংযোজিত, 6ষ্ঠ সংস্করণের বিষয়টি তার হাতে পৌঁছেনি। পৌঁছলে যেহেতু তিনি উচ্চ শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতেন এবং উচ্চ শক্তির প্রবক্তা ছিলেন, যার জন্য ক্যান্টের কাছে যখন যদি 6ষ্ঠ সংস্করণ পৌঁছত, তাহলে তার পর্যবেক্ষণের 3টি বিষয় পরিবর্তিত হয়ে যেত। আমরা এই বিষয়টি ইনশাল্লাহ আলোচনার মধ্যে নিয়ে আসব, কিন্তু আমাদের আলোচনার একটা ধাঁচ আছে। সেই ধাঁচটা হলো এই যে সূত্র কি বলে, অ্যাফোরিজমে কি বলে সেটা আগে বুঝে নেব, পর্যালোচনা আমরা পরে করব। আমি এটা প্রস্তাব আকারেই আপনাদের সামনে পেশ করছি। সুকল্যাণ বাবু শুনতেছেন বোধ হয়, আর ওই মার্শাল ভাই আছেন, দিলীপ বাবু আছেন, আপনারা সবাই শুনেন যে আমরা 280 থেকে 285 একটি একটি করে সূত্র আলোচনা করবই, বিষয়বস্তুটিকে ভালো করে অনুধাবনের জন্য। এবং এর শেষে আমরা আরেকটি ক্লাস বা 2টি ক্লাস বা 3টি ক্লাস হতে পারে,
কারণ এখানে একটা জটিল বিষয় আছে যেটা প্রত্যেক চিকিৎসকের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক বহন করে, আমাদের জন্য বহন করে, আমরাও বেশি জানি না। সেখানে অবশ্যই বর্তমানে পর্যবেক্ষণের ধারা অনুযায়ী তিনটি পর্যবেক্ষণের ধারা চালু আছে। এক, পঞ্চম সংস্করণ মন্থন করে ক্যান্ট দ্বাদশ পর্যবেক্ষণ দিয়েছেন, 12টি পর্যবেক্ষণ দিয়েছেন। ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হওয়ার পরে পর্যবেক্ষণের ধারায় কিছু পরিবর্তন আসছে, সেইটা নিয়ে আমরা অনেকেই আলোচনা করি না বা জানিও না, করি না, যে জানতে হবে, করতে হবে। বিজয় বসু তার একটা দ্বাদশ পর্যবেক্ষণ নামে বই লিখেছেন, সেখানে কিছু কথা বলেছেন, কিন্তু বিভেদ করে দেখতে হবে যে পঞ্চম সংস্করণের আলোকে যে চিন্তা ষষ্ঠ সংস্করণের চিন্তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা কতটুকু নয়। এরপরে আরেকটি পর্যবেক্ষণ চালু আছে বর্তমান আধুনিক যুগে, ভিতরকাস্তের পর্যবেক্ষণ। ভিতরকাস্তের 23টি পর্যবেক্ষণ আছে বা 22টি পর্যবেক্ষণ আছে। এখন এই পর্যবেক্ষণগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে অর্গাননের ভিত্তিতে। আমরা যদি জ্ঞানটা একজন নিয়ে আমি পারফেক্ট মনে করি যে এটাই সত্য, তারপরে আর কোনো সত্য নাই, এইরকম ধারণা করলে আমাদের চিকিৎসায় বিভ্রান্তি আসতে পারে। সেটাও সহস্রতমিকের আলোকেই চিন্তা ভাবনা, সহস্রতমিকের আলোকে নয়। কাজেই সহস্রতমিকের আলোকে এখন পর্যন্ত সুস্পষ্ট পর্যবেক্ষণ এর আলোচনা কোনো পুস্তক খুব আমরা দেখি না, হয়তো আমার নজরের বাইরে থাকতে পারে। তবে আমরা এই সূত্রগুলো আলোচনা করলে আমরা ষষ্ঠ সংস্করণের আলোকে পর্যবেক্ষণগুলো আমরা অবশ্যই বিশ্লেষণ করব। 285 পর্যন্ত যাওয়ার পরে একটা বা সবার সাথে, আপনাদের সকলের সাথে পরামর্শ করে আমরা এই 3টি পর্যবেক্ষণের উপরেই গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব। অনেকে আমাদের কাছে এইভাবে প্রশ্ন করেন এবং মূল্যায়ন বলেন যে একটা একটা করে সূত্র পড়ে লাভ কি, ক্যান্ট এগুলো করে গেছে, ক্যান্টের উপরে ফলো করলে তো হবে, অমুকে বলে গেছে সেটা ফলো করলে হবে। কেউ এমন ভাবে বিজ্ঞজন তারা এমন ভাবে প্রশ্ন করে 50 সহস্রতমিক এর পর্যবেক্ষণ হয়নি, ক্যান্টের সাথে বর্ণনা যখন এটা গ্রহণ করা যাবে না। এমনও প্রশ্ন করে যে 50 সহস্রতমিক কয়টি ওষুধ হ্যানিম্যান প্রয়োগ করেছেন, অর্থাৎ অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে, অর্থাৎ না পড়ে। হ্যাঁ, বিজ্ঞ ডাক্তার, তারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে সহস্রতমিক, যার জন্য তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চিন্তা ভাবনা, তাদেরকে আমি অবমূল্যায়ন করে কথা বলছি না, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলছি যে এমন বিজ্ঞজন যারা আছে, হরিমোহন চৌধুরী, এর সাথে যা শেষের দিকে যে কাঞ্জিলাল, তারপর আরো যারা আছেন, তারা তার ভূমিকা, তার কিছু কথা বলেছেন। এমনকি বোরিক এন্ড ডাজেন যে অর্গাননের অনুবাদ করেছেন, ষষ্ঠ সংস্করণ যাদের মাধ্যমে আমরা পেলাম, তার অনুবাদে আপনি পড়ে দেখেন, তার ভূমিকাটা পড়ে দেখেন, বোরিকের ভূমিকার মধ্যে পঞ্চম সংস্করণ নয়, ষষ্ঠ সংস্করণেই মানে প্রশংসা করা হয়েছে, ষষ্ঠ সংস্করণের প্রশংসা করা আছে, এবং সেখানে বেশ কিছু কথা আছে। আমরা তাদের ওগুলা মূল্যায়ন না করে আমরা সেই পূর্বের নিয়মেই চলে যাচ্ছি। ভূমিকা আমি এই কয়টি কথা বলার পরে আমি আজকের অ্যাফোরিজমের মধ্যে প্রবেশ করে মূল বক্তব্যটাকে উপস্থাপন করব, আপনারা বিশ্লেষণ। আজকের অধ্যায়ে 280, এটা নতুন ভাবে লেখা। ক্যান্ট তার ব্যাখ্যার মধ্যে 34 নং লেকচারে বা ব্যাখ্যানে 280 নম্বর সূত্রকে টাচ করেছেন, কিন্তু সেটা পঞ্চম সংস্করণের রেফারেন্স, যার জন্য আমাদের সাথে কোনো কোনো ক্ষেত্রে মানে বিরোধ লেগে যেতেও পারে। দ্বাদশ পর্যবেক্ষণ তিনি 35 নম্বর ব্যাখ্যানে বলেছেন। তারপরে দেখেন আমরা সেই 80 নম্বর, এটা নতুন ভাবে লেখা, পঞ্চম সংস্করণ এটা ছিল না, অন্যভাবে ছিল, কিন্তু হ্যানিম্যান ষষ্ঠ সংস্করণে এটাকে
অন্যভাবে লিখেছেন। যা লিখেছেন এখানে খুব বেশি পার্থক্য নাই, খুব কম পার্থক্য, তারপরেও বিষয়গুলোকে আমাদের অনুধাবন করতে হবে। এখানে তিনি বিষয়টাকে উপস্থাপন করেছেন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, মাত্রা বিষয়ক এখানে কথা আছে, মূলত মাত্রা বিষয়ক কথা, অ্যাগ্রাভেশন সম্পর্কে তিনি এখানে উল্লেখ করেছেন। এখন যে সহজ কথাটি তিনি বলেছেন সবাই আমরা জানি, যারা অর্গানন করেছেন তাদের কাছে এটা খুব সুস্পষ্ট ভাবে, শুধু রেফারেন্স দিয়ে কথা বলা একটু হয় না। এই জন্য আজ আরো বিজ্ঞজন যারা আছেন তারাও বলবেন। আমি আপনাদের সামনে উপস্থাপনটা এভাবে করতে চাই। একজন রুগী আসলো, তার উপলব্ধিটা কি হয়? যদি ঔষধ সদৃশ হয় এবং ক্রনিক কেসে যদি মনে করেন যে না আপনার সিলেকশনটা সঠিক না হলে তো ভুল হবেই, সেটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে আলোচনার দরকার নেই। সিলেকশনটা সঠিক হওয়ার পরে কি ঘটতে পারে? রোগী এসে বলল স্বাভাবিক উন্নতি চলছে, যেভাবে আপনি দিয়েছেন ওষুধ আমার স্বাভাবিক উন্নতি হচ্ছে, 7 দিন খেয়েছি, কিন্তু পুরাতন কোনো যন্ত্রণা সামান্য ভাবেও আমি উপলব্ধি করি নাই, বেশ ভালোভাবে চলছে। এই কথাটা একজন রুগী এসে বললে, আপনি প্রাইনিয়া দিলেন, অ্যাকোনাইট দিলেন, ব্যালিডোনা দিলেন, যাই দেন, আপনি সুনির্বাচিত হতে দেওয়ার পরে এভাবে যখন এসে রুগী কথা বলল, তখন কি করতে হবে? আপনি কিভাবে ওষুধ, তখন কি করবেন? আপনি সেকেন্ড প্রেসক্রিপশনের কথাই চলে আসতেছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? ক্রনিক যদি কেস হয়, যদি তরুণ রোগ হয় তাহলে তো বন্ধ করে দেবেন, 46 নম্বর সূত্রের মধ্যে সরাসরি কথা পূর্বে চলে গেছে। আর যদি রোগ হয়, দীর্ঘদিন ব্যাপী রোগটা হয়, তাইলে সেখানে আপনি কি করবেন? ক্রম উন্নত পদ্ধতি হলো কিভাবে? গ্রাজুয়ালি অ্যাসেন্ডিং যে পদ্ধতি, ক্রম ঝাঁকি দিয়ে তো 8টা 10টা 12টা ঝাঁকি দিয়ে ক্রম উন্নত পদ্ধতিতে যেটাকে বলা হয়, এই শিশিকে জোরে 10টা 12টা 8টা ঝাঁকি দিয়ে সেখান থেকে যে নিয়মে দেওয়া, এটা ক্রম উন্নত পদ্ধতি। অর্থাৎ কি হচ্ছে? ঝাঁকিতে শক্তির বিকাশ সাধন হচ্ছে, শক্তিটাকে এইভাবে উন্নতর ভাবে প্রয়োগ করা, একই শক্তিতে প্রয়োগ করা যাবে না। এখানে শয়তনিকের আগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে, ক্রম উন্নতি দেওয়া লাগে। কেন যে আলোচনা করেছেন সেখানেও ক্রম উন্নত কথাটাকে গ্রহণ করেছেন, 5ম সংস্করণের কথাটাকেই গ্রহণ করেছেন। কিন্তু আজকে বাজারে যেভাবে দেওয়া হচ্ছে ওষুধ, সেভাবে দিতে ডাক্তার ক্যান্টও বলেননি 6ষ্ঠ সংস্করণের নাই। 3টা পুরিন্দা, আজকে একটা খাবেন, কালকে একটা খাবেন, পরশু একটা খাবেন, এটা ক্রম উন্নত পদ্ধতি নয়। বড়ির মধ্যে ঔষধ 200 বা দেওয়া হলো বা যাই দেওয়া হোক, আজকে 5টা খাবেন, কালকে 5টা খাবেন, পরের দিন 5টা খাবেন, এটা ক্রম উন্নত পদ্ধতি নয়। এইভাবে ওষুধ দিতে নিষেধ হ্যানিম্যান করেছেন, ক্যান্টো করেছেন। পরপর ঔষধ দেওয়া এভাবে ঠিক নয়, যার জন্য ঝাঁকির মাধ্যমেই ঔষধ দিতে হবে। আচ্ছা, এই কথাটা হ্যানিম্যান বলেছেন 6ষ্ঠ সংস্করণের মধ্যে। ততদিন ওষুধ চলবে যতদিন দরকার। মাত্রা প্রয়োগের নিয়ম কি হবে? প্রত্যেকবার ঝাঁকি দিয়ে, এখানে রেফারেন্স অবশ্যই আপনারা চাবেন যে রেফারেন্সটা কি? 247 নাম্বার অ্যাফোরিজম, আমরা যেভাবে আলোচনা করেছি যে ক্রম উন্নত পদ্ধতিতে কিভাবে দেওয়া যায় সেটা পড়ে নিতে হবে। এবং আমরা যে আলোচনা করেছি 50 সহস্রতমিক ফোরামের মধ্যে আমরা ইউটিউবে ছেড়ে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নেন অথবা অর্গানন করে নেন, একই কথা। এই মাত্রা প্রয়োগের ফলাফল কি হবে? এখন ফলাফল, রুগী আসলো, মাত্রাও আপনি শিখে গেলেন। এখন আপনার কি করতে হবে? আপনি সেখানে ফলাফলটা কি, আপনি অবজারভেশনে যাবেন, পর্যবেক্ষণটা কি করবেন, কি দেখবেন, কি হলে কি করবেন,
এতে আমরা বুঝবো যে আরোগ্য নিকটবর্তী হচ্ছে, আরোগ্যের দিকেই রোগী যাচ্ছে, রোগী কোনো খারাপের দিকে যাচ্ছে না, যেহেতু তার অন্য কোনো উপসর্গ আসেনি, নতুন কোনো উপসর্গই তার দেখা যাচ্ছে না, স্বাভাবিক নিয়মেই উন্নতিটা দেখা যাচ্ছে। তাইলে আপনি মনে করতে পারেন জীবনী শক্তি ঔষধ শক্তি প্রয়োগের পরে স্বাভাবিক নিয়মে জীবনী শক্তিকে পরাভূত করে ঔষধ শক্তি তার স্থান দখল করতেছে। এই জিনিসটা আপনি উপলব্ধি করলেন, আপনি বুঝবেন। রোগ শক্তি, জীবনী শক্তিটা সবল হয়ে রোগ শক্তিকে দুর্বল করে জীবনী শক্তি ঔষধ শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে ধীরে ধীরে, এটা আপনাকে বুঝতে। এই বুঝ একজন চিকিৎসকের জন্য অবশ্যই, কারণ প্রাকৃতিক রোগের মুক্ত হওয়ার জন্য এখানে 248 নম্বর অ্যাফোরিজমের আলোকে যদি বারবার ওভাবে চলতে থাকে, আপনি ঔষধ দিতে থাকেন, তাইলে দেখা যাবে কি একটা পর্যায়ে কিঞ্চিত সামান্য একটু শরীরটাকে আলোড়িত করতেছে, অর্থাৎ দুই একটি ঔষধের যে লক্ষণ, অর্থাৎ রোগের যে পূর্বে লক্ষণ ছিল তার দুই একটি লক্ষণ একটু একটু দেখা যাচ্ছে, সামান্য সামান্য বৃদ্ধি হচ্ছে। এইটা হওয়ার পরিপ্রেক্ষিতে 248 নম্বর অ্যাফোরিজমের অনুযায়ী আমি যেটা বুঝবো সেটা হলো রোগ শক্তি আর ঔষধ রোগ দ্বারা আক্রান্ত হওয়ার প্রয়োজন নাই, রোগ শক্তিকে ঔষধ শক্তি দ্বারা আর আক্রান্ত করার, অর্থাৎ জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তার করার আর প্রয়োজন নাই। তখন ঔষধটাকে কি করবে, জীবনী শক্তি প্রাকৃতিক রোগের কবল থেকে মুক্ত হয়েছে। এই জন্য বর্তমানে কিছুটা ঔষধ শক্তি প্রভাব বিস্তার করেছে, এবং প্রভাব বিস্তার করার ফলে দু একটি লক্ষণ তার পূর্বের লক্ষণটাকে সে রাইজ করার মতো দু একটা লক্ষণ প্রদর্শন করে ডাক্তারকে বুঝিয়ে দিচ্ছে যে আর ঔষধের প্রয়োজন নাই। এটাকে বলা হয় মেডিসিনাল অ্যাগ্রাভেশন। এই মেডিসিনাল ডিজিজ অর্থাৎ রোগ ঔষধ দ্বারা জাত রোগ, অর্থাৎ এটাকে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলা হয়। এই সুষ্ঠু নিয়ম, এটাই হলো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। তো এইটাকে যদি আমরা বুঝতে পারি যে আসলে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন, তাহলে কখন হবে? এই অ্যাফোরিজম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শিক্ষণীয় বিষয় কি? সুনির্বাচিত ঔষধ যদি হয়, স্বাভাবিক উন্নতি চলতে থাকে, ঔষধ চলতে থাকবে 50 সহস্রতমে। কিভাবে চলবে? ক্রম উন্নত পদ্ধতিতে চলবে, যেভাবে নিয়ম বললাম, এতক্ষণ আলোচনা করলাম। দেওয়ার পরে দিতে দিতে যখন দেখা যাবে পূর্বের তার শরীরে থাকা দুই একটি লক্ষণ আবার উৎপাদিত হচ্ছে, অন্য লক্ষণ না, ওই উৎপাদিত হচ্ছে, তখন ঔষধ প্রয়োগ বন্ধ করে দিতে হবে। কারণ তখন আমি বুঝবো যে আর ঔষধ শরীরে চায় না, ঔষধে আর শরীরে দেওয়ার দরকার নাই, অর্থাৎ সে রোগ মুক্ত সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেছে। তাইলে 50 সহস্রতমিক ঔষধের বৃদ্ধি ছাড়া রোগ হবে না। বৃদ্ধিটা হবে কখন? বৃদ্ধিটা অবশ্যই হতে হবে শেষের দিকে। 50 সহস্রতমিক ঔষধের বৃদ্ধি হবে জটিল রোগে, কৌণিক রোগে বৃদ্ধি হয় শেষের দিকে, প্রথম দিকে বৃদ্ধি হবে না। এই পর্যন্ত অ্যাফোরিজমের মধ্যে এর সাথে সংশ্লিষ্ট আরো কথা আছে, যেটা আমি বলেছি যে আমাদের এই আলোচনার শেষে আমরা সব অ্যামালগেট করে একটা যৌথ আলোচনা তৈরি করব, তাতে 2 দিন লাগুক 3 দিন লাগুক, এটা সবার সাথে পরামর্শ করে নেব ইনশাআল্লাহ। আমি এই প্রসঙ্গে 280 নম্বর অধ্যায়ে অর্গাননের আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। যেসব রোগ ভোগ করেছেন এবং চিকিৎসা করেছেন, অপচিকিৎসা কুচিকিৎসার ফলে যেসব রোগগুলো অবদমিত বা চাপা পড়ে আছে, আমাদের হোমিওপ্যাথিক ওষুধের উপযুক্ত মাত্রা পড়ার কারণে তার কল্যাণময়ী ক্রিয়ায় যে লক্ষণগুলো আবার ফিরে আসে, এই লক্ষণগুলোকে আমরা ওল্ড সিমটমস বলি। এই জন্য যথার্থ বলা হয়েছে রিটার্ন অফ ওল্ড সিমটমস ইন্ডিকেটস রিয়েল কিওর।
যা ডাক্তার হেরিং এর আরোগ্য নীতি অনুযায়ী প্রকৃত আরোগ্যের দিক নির্দেশ করে। মর্তা হ্যানিম্যান 247 নং সূত্রে উল্লেখ করেছেন, দিস ইজ অ্যাচিভমেন্ট বাই গ্রাজুয়াল ascending of moderate doses modified by succession, অর্থাৎ আমাদের আরোগ্য নির্ভর করে আমরা যখন সদৃশতম ওষুধকে প্রয়োজনীয় ঝাঁকির মাধ্যমে শক্তিকৃত করে উপযুক্ত শক্তিতে উন্নতি করি এবং পরিমিত বা ক্ষুদ্র মাত্রায় রোগীকে তা প্রয়োগ করে থাকি, আর এটাই আরোগ্যের গতিকে ত্বরান্বিত করে। আমরা প্রচলিতভাবে যেসব ডাক্তারকে দেখি তারা ওষুধকে পুরিয়ায় বা গ্লোবালিজি দিয়ে থাকে, এখানে কিন্তু শক্তির কোনো উন্নতি হয় না এবং পরবর্তী মাত্রা আর পূর্ব মাত্রা একই অবস্থা। সুতরাং এখান থেকে 280 নম্বর সূত্র অনুযায়ী প্রত্যেক চিকিৎসককে অবশ্যই ওষুধকে ঝাঁকি দিয়ে এবং তাকে শক্তিকৃত করে এবং ক্ষুদ্র মাত্রায় ব্যবহার করাই আমাদের দরকার। আরোগ্যের এমন একটা পর্যায়ে এখানে এসে পৌঁছায় when indicates the vital force no longer needs to be affected by similar medicinal disease, অর্থাৎ আমাদের জীবনী শক্তির সদৃশ রোগ দ্বারা আক্রান্ত নয়, কোনো নতুন লক্ষণ আর দেখা দিচ্ছে না, শুধুমাত্র অতীতের কোনো সাবেক লক্ষণ ছাড়া। ফলে এখন আর কোনো সদৃশতম ওষুধের প্রয়োজন হচ্ছে না। এটা হলো আদর্শের আরোগ্যের আরেকটি উৎকৃষ্ট নিদর্শন। এখন রোগীর মধ্যে আর কোনো ওষুধের আবশ্যকতা নেই। সূত্র 248 এ পর্যায়ে মর্তা হ্যানিম্যান যথার্থ বলেছেন, নো নিড টু গিভ এনি মেডিসিন টু লস দ্য সেন্সেশন অফ ন্যাচারাল ডিজিজ। সুতরাং এ পর্যায়ে এসে আমরা নিশ্চিত হলাম যে প্রাকৃতিক ব্যাধি থেকে মুক্তি পেতে জীবন শক্তির আর কোনো ওষুধের আবশ্যকতা নেই। ইট শোজ ভাইটাল প্রিন্সিপাল ইজ ফ্রি ফ্রম ন্যাচারাল ডিজিজ, অর্থাৎ এটা এখন দেখা গেল যে জীবন শক্তি এখন সম্পূর্ণরূপে প্রাকৃতিক রোগ থেকে মুক্তি লাভ করেছে। নাও আন্ডার দ্য কন্ট্রোল অফ মেডিসিনাল ডিজিজ, যাকে আমরা বলি সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ, অর্থাৎ জীবনী শক্তি এখন আমাদের যে রোগ ওষুধ যে শক্তি বা কৃত্রিম ব্যাধি দ্বারা এটা আক্রান্ত হয়েছে। এখন আর কোনো ওষুধের প্রয়োজন ছিল না, কিন্তু ডাক্তার তো বুঝতে পারতেছেন না, উনি তো ক্রমাগত ওষুধ দিয়েই যাচ্ছেন, দিয়ে যেতে যেতে দেখা যাবে যে লাস্টের দিকে এসে রোগীর আবার অ্যাগ্রাভেশন হয়েছে, কিছু রোগীর কিছু লক্ষণ দেখা দিচ্ছে, যে কোন লক্ষণ, যে ওষুধটা প্রুভ করা হচ্ছে সেই ওষুধের লক্ষণ দেখা দিচ্ছে। তখন ডাক্তারকে বুঝতে হবে যে আমার আর ওষুধের কোনো আবশ্যকতা নেই। এই যে অ্যাগ্রাভেশন লাস্টে এসে হলো, একে আমরা মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলতে পারি। এই ছিল আমাদের 280 নম্বর সূত্রের আলোচনা। ধন্যবাদ সকলকে। অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ ডক্টর সুকল্যাণ সরকার কে।